সময়টা ছিল গভীর রাত। মনে হচ্ছিল কে যেন দরজায় টোকা দিচ্ছে। কয়েকবার টোকা দেওয়ার পর আর কোনো শব্দ নেই। একটু পর আবার সেই শব্দ, কিন্তু এবার একটু জোরে। দরজাটা কি একটু খোলা যাবে? কিন্তু কেউ নেই। অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায় অনলি অন রেডিও 71 98.4 FM। بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. نفر أكبر munafik asfali minan nar. Segala jawapan kehidupan ada dalam Al-Quran. Saya tak pernah tinggalkan solat fardu saya hari-hari. Yang Allah dah mengaku Allahu Akbar. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله إنما العلم عند الله وإنما أنا نذير مبين. يا أيها الجن حسبي الله. কেন আসছিস এই পবিত্র শরীরে? Kau adalah musuh aku yang terbesar di atas muka bumi ini. Orang-orang beriman. لا حول ولا قوة إلا بالله. Itu kafir wal munafik. আসসালামু আলাইকুম। টিউন করে আছেন রেডিও 71 FM 98.4। শুরু হয়ে গেল আপনাদের পছন্দের অনুষ্ঠান অদৃশ্য, যেটি প্রতি শুক্রবার রাত 11টায় সম্প্রচারিত হতো রেডিও 71 FM 98.4-এ। এছাড়াও আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 2016 সাল থেকে অদৃশ্য সম্প্রচারিত হয়ে আসছে। আমি ফারজাদ আজকে শেষবারের মতো অদৃশ্য নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। দীর্ঘ পথ চলা, ইটস বিন 10 ইয়ার্স, প্রায় 10 বছর। এর মধ্যে বেশ কিছুদিন গ্যাপ ছিল, অদৃশ্য সম্প্রচার বন্ধ ছিল, আবার অদৃশ্য সম্প্রচারিত হয়েছে। তো আজকে শেষবারের মতো আমি হয়তো এই হট সিটে বসে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু হয়তো অদৃশ্য শেষ হচ্ছে না, কারণ অদৃশ্য নতুন রিপ্লেসমেন্ট আসবে, নতুন রিপ্লেস হয়ে আবারও অদৃশ্য ফরম্যাটই চলবে। বাট আমার অধ্যায়, মানে অদৃশ্যের ফারজাদের অধ্যায় আজকে এখান থেকেই শেষ হচ্ছে। তবে নিরাশ হবার কারণ নেই। যারা আমাদের লয়াল লিসেনার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, খুব শীঘ্রই আমি আমার নিজস্ব প্ল্যাটফর্ম
দ্যাট ইজ ফারজাদ ফাইলসে আপনাদের সাথে নতুন করে আবারও আমরা শুরু করব নতুন পথ চলা। আর সেই সাথে আপনাদের আজকে আমন্ত্রণ জানাচ্ছি শেষবারের মতো আমি সিজন 4 এপিসোড 24-এ। আর আমার সাথে যথারীতি রয়েছেন আজকে রাকি তৌহিদুল ইসলাম ভাই, যিনি এসছেন ধানমন্ডি হিজামা প্ল্যানেট অ্যান্ড কাপিং সেন্টার থেকে, যিনি প্রতিনিয়ত আমাদেরকে রুকিয়া সংক্রান্ত নানান ধরনের প্রশ্ন উত্তর এবং সমাধান এবং বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা কিন্তু উনি শেয়ার করে থাকেন। আর সেই সাথে বলতে চাই অদৃশ্য এমন একটা প্ল্যাটফর্ম এবং রেডিও ৭১ FM 98.4-কে সকল ম্যানেজমেন্ট, স্পেশালি আমাদের রিয়াদ স্যার, ইয়াসিন স্যার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন এবং শুরুতে যারা ছিলেন নিপুণ ভাই থেকে শুরু করে অর্ক ভাই, ইমা, তারপর আরও যারা ছিলেন যারা অদৃশ্যর একদম ভেরি ফার্স্ট ডে থেকে তারা অদৃশ্যকে নিয়ে অনেক বেশি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন অদৃশ্যটা কিভাবে করা যায়। আমি 2015 সালের মাঝামাঝি সময় রেডিও ৭১-এর সাথে আমার যোগাযোগ হয়। আমি বেশ তার আগে নাম না প্রসঙ্গে আমি আপনাদের বলতে চাই, বেশ পপুলার একটা রেডিও স্টেশনে আমাদের এই প্রোগ্রামটি লঞ্চ করার কথা ছিল, বাট আনফরচুনেটলি সেখানে আসলে আমরা সম্প্রচার করতে পারিনি। এরপর আমার রেডিওতে হরর প্রোগ্রাম যে করতে হবে এই ধরনের আমার আসলে ওরকম কোনো প্ল্যানিং ছিল না। আমি চাচ্ছিলাম সবসময় ভিজুয়ালের জন্য। তো আজকে এই কথাগুলো এজন্যই বলছি, হয়তো এই প্ল্যাটফর্মে, এই মাইক্রোফোনে হয়তো এই কথাগুলো আর বলা হবে না আপনাদেরকে। একটু ধৈর্য নিয়ে শুনবেন অদৃশ্য শুরুটা কিভাবে হয়। তো বেশ স্বনামধন্য রেডিও স্টেশনে আমি যাই, সেখানকার সিনিয়র প্রডিউসারের সাথে বসি। পরবর্তীতে সে আমার থেকে বেশ কিছু প্ল্যান নিয়েছিলেন কিভাবে একটা হরর প্রোগ্রাম রান করা যায়, বিকজ তখন ভূত এফএম একদম টপ নচ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফলতম হরর প্রোগ্রাম আমি বলবো। এবং শ্রদ্ধেয় রাসেল ভাই আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমি আসলে চেয়েছিলাম সবসময় গোস্ট হান্টার্সদের মতো এইচবিও বা এএক্সএন এ যে ধরনের সিরিজগুলো দেখতাম, বাংলাদেশে এরকম সিরিজ আমরা তৈরি করব, কিন্তু আসলে তখনও মিডিয়ার ভিতরকার বিষয়গুলো আমার জানা ছিল না। যখন আমি বিভিন্ন প্রডিউসারের শরণাপন্ন হই, তাদের সাথে কথা বলি, ছোট ছোট এপিসোডের মাধ্যমে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচার করব, তখন ইউটিউবের যুগটা খুব বেশি একটা ছিল না যে ইউটিউবে আমি বা আমরা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। তো একটা পর্যায়ে যখন হতাশ হচ্ছিলাম বিভিন্ন প্রডিউসারদের দেনা তাদের ডিমান্ডসগুলো ফুলফিল করার জন্য, তো সেটা আসলে আমরা হয়তো বা আমাদের মতো মানুষ হয়তো তাদের ডিমান্ডস ফুলফিল করতে পারতো না, এই জন্য সেখান থেকে সরে আসা হয়। পরবর্তীতে রেডিও ৭১-এর একজন আরজে ছিলেন, আরজে রিয়েল। সো রিয়েল ওয়াজ দ্য ম্যান, ওর নামই রিয়েল আসলে, হ্যাঁ। সো রাজবাড়ি বাড়ি, তো রিয়েল ওয়াজ দ্য প্রথম, মানে রিয়েল হচ্ছে প্রথম অদৃশ্যর একদম আরজে ছিলেন। উনি আমার সাথে যখন যোগাযোগ করেন তখন আরেকজন ছিলেন, লাবিব নামে একটা ছেলে ছিলেন, তো সে ওই স্টেশনে আমাকে নিয়ে যান। তো রিয়েলের সাথে পরবর্তীতে আর যোগাযোগ না করে আমি পরবর্তীতে ওই স্টেশনে যেয়ে কথা বলি। বাট একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল তারা আমার আইডিয়াস গুলোকে নিচ্ছে, তারা অ্যাডাপ্ট করছে। তো এর পরবর্তীতে আমি তাদের সাথে আর যোগাযোগ করিনি, বিকজ তারা আমাকে আর কল করেনি, আমি আর যেতে পারিনি ওখানে। পরবর্তীতে তারাও আমার প্ল্যানিং মোটামুটি ঘষা মাজা করে তারা নিজেদের মতো করে একটা হরর প্রোগ্রাম লঞ্চ করেন, যেটা খুব ফেমাস একটা শো ছিল একসময়। আলহামদুলিল্লাহ, দ্যাট ওয়াজ গুড। বাট ওই যে আমাদের বা আমার টিমের বা ব্যক্তিগতভাবে আমার আল্লাহর অশেষ মেহেরবানিতে একটা স্ট্রেংথ ছিল যে হন্টেড প্লেসগুলোতে গিয়ে ইনভেস্টিগেশন করা সরাসরি একদম লাইভ ক্যামেরার সামনে, সেইভাবে আমি নিজেকে গড়ে তুলেছিলাম আসলে যখন থেকে এই বিষয়গুলো নিয়ে আমি নার্সার শুরু করি। তো এই স্ট্রেংথটার জায়গা থেকে তখন আমার আরো কনফিডেন্স গ্রো করে যে না, রেডিও তখন একটা স্বর্ণযুগ ছিল বাংলাদেশে, ভূত এফএম যেহেতু আমরা সবাই শুনেছি, তো ওয়াই নট, যেহেতু ভিজুয়ালে আমরা আসতে পারছি না, ওয়াই নট আমরা অডিওতে কাজ করি। দেন রিয়েলের সাথে পরিচয় হয়, রেডিও ৭১-এর রিয়াদ স্যারের কাছে আমরা আসি, তাকে প্রপোজাল করি, স্যার আমাদের অ্যাকসেপ্ট করেন, আমাদেরকে বেশ কিছু মানে টেস্টোরিয়াল করান, আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ করে তখন আমাদেরকে জানানো হয় যে আমরা অদৃশ্যর নামে একটা প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছি। সো 2016 সালের 6 ফেব্রুয়ারি আমরা প্রথম এপিসোড নিয়ে আসি। রিয়েল, আমি, সাকিব নামে একজন ছেলে ছিল আমাদের সাথে কাজ করতো। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ অদৃশ্য। সো এইভাবে অদৃশ্যর পথ চলাটা শুরু হয়। বিভিন্ন রকম অনেক ধরনের, তখন ওই সময়টা এতটা ক্রেজ ছিল অদৃশ্যর, তখন আমাদের এরকম ফেসবুক লাইভ ছিল না, শুধুমাত্র রেডিওতে হতো। এমনও আমাদের হয়েছে যে 10 থেকে 15,000 SMS আসতো তখন SMS প্যানেলে। সো ইট ওয়াজ হিউজ গেম ফর আস, মানে আরো ইন্সপায়ার্ড হই।
একটা পর্যায়ে যখন আমরা অদৃশ্য শুধুমাত্র দেখা যাচ্ছে গতানুগতিক অন্য অন্য রেডিও স্টেশনের মতো আমরা গেস্ট এনে ভূতের গল্প শোনাচ্ছি, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এইটাকে কিভাবে আরেকটু আরেকটু শক্তভাবে তৈরি করা যায়, আরেকটু নতুন কিছু সংযোজন করা যায়। তখন আমাদের যিনি একজন প্রডিউসার ছিলেন অসীম দাদা, উনি আমাদের মার্কেটিং ম্যানেজার ছিলেন। উনি আমাদেরকে তখন বললেন যে ওয়াই নট তোমরা ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো তুলে আনো রেডিওতে, এবং যারা ব্ল্যাক ম্যাজিকের ট্রিটমেন্ট করে তাদেরকে নিয়ে আসো। তো এরপর আমরা যখন অদৃশ্যতে অ্যানাউন্স করলাম যে আমরা এখন থেকে যারা কুফরি কালাম এবং যারা ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দ্যাট ওয়াজ দ্য মানে কি বলবো, মানে ওটা হচ্ছে অদৃশ্যর একটা মানে গেম চেঞ্জিং প্ল্যান ছিল। আমি ব্যক্তিগতভাবে আমি জানতাম না যে বাংলাদেশে এত হাজার হাজার এত লাখ লাখ মানুষ কালো জাদুতে আক্রান্ত। ওই অ্যানাউন্সমেন্টটা করার পর থেকে আমাদের ইমেইলে, আমাদের রেডিও স্টেশনে বিভিন্নভাবে হাজার হাজার মানুষ যোগাযোগ করেন। কেউ তাদের পরিচয় গোপন রাখতে চেয়েছেন, কেউ আবার নিজেদেরকে এক্সপোজ করেছেন, তারা তাদের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। মানে ইট ওয়াজ আনবিলিভেবল। একটা দেশে, মানে আমাদের মতো বাংলাদেশে ওভার পপুলেটেড আমরা তো, বাট এত লাখ লাখ মানুষের, মানে আমি হাজার বলছি না, পয়েন্ট টু বি নোটেড, আমি লাখ লাখ মানুষ আমাদের সাথে কিন্তু কমিউনিকেশন করেছিল বিভিন্নভাবে। কেউ চিঠি পাঠিয়েছেন, কেউ ইমেল করেছেন, আমাদের ফেসবুক রেডিও ৭১ ফ্যান পেজে কিন্তু তারা মেসেজ করেছেন, সরাসরি ফোন করেছেন, অন্য অন্য আর্জের মাধ্যমে আমাদের কাছে তাদের ঘটনাগুলো পাঠিয়েছেন। সো ইট ওয়াজ হিউজ। আমি যদি 50% ঘটনা ধরি যে বানোয়াট, বাকি 50% কিন্তু তারপরও কয়েক হাজার ঘটনা হবে। সো ইট ওয়াজ দ্য গেম চেঞ্জিং প্ল্যান। এরপর যা হলো, তখন আমি রুকিয়া সম্পর্কে আমি জানতাম না। তো আমি তো প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে এখানে জয়েন করেছিলাম। এরপর আমি রুকিয়া নিয়ে ঘাটাঘাটি শুরু করি। তো বাংলাদেশে প্রথম আমার জানা মতে 2017 সালে রুকিয়া সেন্টার ওপেন হয় ধানমন্ডি, যে হিজামা প্ল্যানেট অ্যান্ড কাপিং সেন্টার। তারাই প্রথম বাংলাদেশে, বাট তাদের সাথে তখন আমার কমিউনিকেশন ছিল না। তো এরপর যখন আরো অনেক এক্সপার্টদের সাথে কাজ শুরু করি বিভিন্নভাবে, এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কাজ শুরু করি, ম্যাস পিপল আমাদের সাথে তখন কমিউনিকেশন করে তাদের অস্থিরতা, তাদের বিপদের কথাগুলো আমাদেরকে জানাতে থাকেন। সো একটা পর্যায়ে তখন মনে হয় যে ভূতের গল্প তো আমরা শোনাতেই পারি, কিন্তু মানুষের হেল্প হবে বা মানুষকে আহ, সহযোগিতা হবে এরকম একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সো নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো রিজন আছে, এই জন্য আমাদের কেন, দেয়ার আর থাউজেন্ডস অফ পিপল, তাই না? তহিদ ভাই, তহিদ ভাই আছেন আমার সাথে। সো এত হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে ওয়াই আল্লাহ রব্বুল আলামিন চুজ আস? আল্লাহ তাআলা কেন? নিশ্চয়ই এটার কোনো একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা হয়তো জীবনে অনেক গুনাহ করেছে, সেই গুনাহগুলি হয়তো আল্লাহ এর মাধ্যমে মাফ করে দিতে পারেন, বা হয়তো এটা দ্বারা হয়তো মানে 10টা মানুষ অন্তত উপকৃত হয়েছে অদৃশ্য এবং রেডিও ৭১ এর মাধ্যমে। এরপর যেটা হলো, যখন আমি সরাসরি রেডিওতে এইগুলো নিয়ে কাজ শুরু করলাম, নানান দিক থেকে সোশ্যালি আমাকে হ্যারাসমেন্টে ফেল